ক্ষমা করে দাও ভাই। আমি তোমাকে ভুল বুঝে মেরেছি। আরে তুমি যদি আমার ভাই না হতে তাহলে এখানে আরেকটা খুন হইতো। আজ ৩ দিন হলো আমি পালিয়ে বেড়াচ্ছি। কারণ আমার উপর খুন করার কেস দেওয়া হয়েছে। কিন্তু আমি কোনো খুন করিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সিসি ক্যামেরায় আমার ছবি রয়েছে। আমি ৩ দিন হলো আমার বন্ধু রাসেলদের বাসায় আছি। রাসেল আমার ভালো বন্ধু। তাই সে আমাকে বিশ্বাস করে যে আমি খুনি নই। আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি রাতুল ইসলাম। আমার মা আছে, কিন্তু বাবা নেই। ছোটবেলায় নাকি কোনো এক দুর্ঘটনায় বাবা নাকি মারা যায়। তখন থেকে মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়ে বড় করেছে। এখন আমার একটা নিজের বেকারি ফ্যাক্টরি আছে। মা এখন আমার ফ্যাক্টরি সামলাচ্ছে। মাকে সাহায্য করার জন্য একজনকে রেখেছি, তাকে আমি রহিম চাচা বলে ডাকি। আপনাদের পরিচয় দিতে দিতে রাসেল ডাক দিল। আমি তার কাছে চলে গেলাম। কিরে, ডাকলি কেন? রাত কত হয়েছে দেখছিস? চল খেয়ে নে। না রে, খেতে মন চাচ্ছে না। মাকে ছাড়া খেতে মন চায় না রে। দেখ, তুই যদি এখন না খাস তাহলে তুই অসুস্থ হয়ে যাবি। আর তোর উপর দেয়া অপবাদটা মিথ্যা প্রমাণ করবি কি করে? হ্যাঁ? আর তোর মায়ের কি হবে? তাই বলছি খেয়ে নে আর নিজেকে সামলা। আচ্ছা, চল তাহলে। আন্টি, খেয়েছেন? মা কখন আমাদের রেখে খেয়েছে নাকি? হুম? মা তোর জন্য অপেক্ষা করতেছে। চল তাড়াতাড়ি। আচ্ছা। এরপর সবাই মিলে খেতে বসলাম। খেতে খেতে রাসেলদের পারিবারিক অবস্থার কথা বলে রাখি। রাসেল আর রাসেলের মা নিয়ে তাদের একটা পরিবার। রাসেলের বাবা অনেক আগে কঠিন একটা রোগে মারা গেছেন। এখন রাসেল একটা ছোট্ট জব করে। আমার দেখা মানুষের মধ্যে রাসেল আর রাসেলের মা অনেক ভালো। এরপর খাওয়া শেষ করে আমি আর রাসেল একটা রুমে শুয়ে পড়লাম, আর আন্টি অন্য রুমে শুয়ে পড়লেন। রাসেল আমাকে বলল, আচ্ছা হৃদয়, এই খুনগুলো কে করেছে? আর তোকে কেন সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে? জানি না রে, কে এগুলো করছে। আর সে আমার মতো দেখতে। কিছু তো একটা রহস্য আছে। রে, এখন কি করবি? পুলিশ তো তোকে খুঁজে বেড়াচ্ছে। যদি একবার জেনে যায় তুই এখানে, তাহলে সব শেষ হয়ে যাবে। কেউ জানবে না। আমরা ৩ জন ছাড়া আর কেউ জানে না আমি যে এখানে আছি। তবুও ভয় লাগে। এই রহস্য তুই কিভাবে সমাধান করবি? তোকে তো বাইরে যেতে হবে। সেটা নিয়ে পরে ভাবা যাবে। আর শোন, হ্যাঁ, বল। সুমাইয়ের সাথে কথা বলেছিস? সে কেমন আছে? ওহ, আপনাদের তো বলতে ভুলে গিয়েছিলাম। আমার একটা কলিজার টুকরা আছে, যাকে আমি অনেক ভালোবাসি। সে হচ্ছে সোমাইয়া। মেয়েটা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। কিন্তু ৩ দিন হলো তার সাথে কোনো কথা হয়নি। আমি তখন বললাম, জানি না রে, ৩ দিন হলো তার সাথে আমার কথা হয় না। ওহ, তাকে সব জানানো উচিত, তাই না? হ্যাঁ, তুই একটা কাজ করিস তো। কি কাজ? সোমাইয়ার সাথে কাল তুই দেখা করিস এবং সব কথা বলিস। আমি তো বাইরে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে সব বলে দেবো। তোকে কি বলেছে ধন্যবাদ দেই আমার জানা নেই রে। এই সালা, আমি না তোর বন্ধু? তাহলে ধন্যবাদ দেওয়ার কি আছে? তোকে আমি ছোট থেকে চিনি, একসাথে বড় হয়েছি। তাহলে ধন্যবাদ দিবি কেমনে? কেন? আচ্ছা দোস্ত। এবার ঘুমিয়ে পড়। হুম, শুভরাত্রি। শুভরাত্রি। রাসেল ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে ঘুম নেই। কত সুন্দর ছিল আমার জীবন। ফ্যাক্টরিতে সারা দিন থাকতাম, সোমায়ের সাথে ঘুরতে যেতাম। কিন্তু কি থেকে কি হয়ে গেল, এখন আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। সোমায়ের সাথে যে করেই হোক আমায় কথা বলতে হবে। জানি না মেয়েটা কেমন আছে, আমায় ছাড়া কিছুই বুঝতো না। আর এখন তার সাথে কথাই হচ্ছে না। কে সে, যার জন্যে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে? তাকে খুঁজতেই হবে। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কে এমন করছে? ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ফজরে ঘুম থেকে উঠে রাসেলকে ডেকে দিলাম। তারপর রাসেল মসজিদে চলে গেল, আর আমি বাসায় নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে আবার শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে রাসেলের চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। ঘুমের মাঝে তার কাছে যেয়ে বললাম, কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? রাসেল কিছু না বলে টিভির দিকে তাকাতে বলল। টিভির দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। আজকে আরো একটা খুন হলো, আর সিসিটিভিতে আমাকেই দেখা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? রাসেল কিছু না বলে টিভির দিকে তাকাতে বলল। টিভির দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। আজকে আরো একটা খুন হলো, আর সিসিটিভিতে আমাকেই দেখা হচ্ছে। এটা কিভাবে সম্ভব? আমি সাথে সাথে বসে পড়লাম। আমার মাথায় কিছুই কাজ করছে না। এই নিয়ে 2টা খুন হলো, আর সবগুলো সিসিটিভিতে আমাকে দেখা যাচ্ছে। কিন্তু রাতে তো আমি রাসেলের সাথে ছিলাম। তাহলে কে করলো খুন? না, আর বসে থাকলে চলবে না।
আমাকে কিছু একটা করতে হবে। আমি রাসেলকে বললাম, রাসেল কিছু একটা করতে হবে, না হলে আমি নির্দোষ হয়েও ফাঁসিতে ঝুলতে হবে। কি করবি এখন? তুই তো বাড়ির বাইরে যেতে পারবি না। বাসায় বসে থাকলে কিছু করতে পারবো না। শোন, তুই সুমাইয়াকে বল সকাল 11টার সময় পার্কে আমার জন্য অপেক্ষা করে। আমি তার সাথে দেখা করব। তুই তো বাসা থেকে বাইরে যেতে পারবি না, তার সাথে দেখা করবি কিভাবে? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি যে করেই হোক তার সাথে দেখা করব। তুই শুধু তাকে পার্কে আসতে বল। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে থাকবি। ওকে। চল, এবার খেতে হবে, তারপর আমাকে অফিসে যেতে হবে। ওকে, চল। আমি আর রাসেল খেতে গেলাম। টেবিলের সামনে দেখি আন্টি আগে থেকে বসে আছে। আমাকে দেখেই বলল, বাবা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতেছি না। আন্টি, চিন্তা করিয়েন না, আমি সব রহস্য বের করে ছাড়বো। কে এইসব করছে আর কেন আমাকে ফাঁসাচ্ছে। আচ্ছা বাবা, এখন খেয়ে নাও এবং সাবধানে থাকবা সব সময়। আচ্ছা আন্টি। এরপর সবাই মিলে খেতে বসলাম। অপরদিকে রহিম চাচা একজনের সাথে কথা বলছে। দেখো, তুমি যেগুলো করছো সেই জন্য তার ক্ষতি হচ্ছে। রাতুল এখন পালিয়ে বেড়াচ্ছে, সবকিছু বলে দিচ্ছে না কেন? চাচা, তোমাকে যে কাজটা করতে দিয়েছি ওটা ভালোভাবে করেছো তো? হ্যাঁ। রাতুলের মায়ের খেয়াল রাখিও, এবং রাতুল এখন কোথায় আছে, কি করছে, সব আমাকে বলবা। আচ্ছা, এর পরের টার্গেট কে? সময় হলেই জানতে পারবা। এখন রাতুলের খোঁজ নাও। আচ্ছা, তাহলে আমি আসি। সাবধানে যাও, আর এইসব কেউ যেন না জানতে পারে। আচ্ছা, আমি গেলাম তাহলে। অপরদিকে সবাই খাওয়া শেষ করে রাসেল অফিসে চলে গেল, আর আমি রুমে এসে কিভাবে সোমাইয়ের সাথে দেখা করা যায় সেটা নিয়ে ভাবতে থাকলাম। 11টার সময় আমি পার্কে চলে গেলাম। পার্কে কিছুক্ষণ সোমাইয়াকে খোঁজার পর একটা কোনায় বসে থাকতে দেখলাম। হয়তো রাসেল তাকে সব বলে দিয়েছে, তাই একটা সুরক্ষিত জায়গায় বসে আছে। আমি তার কাছে যেতেই সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, সেটা অনেক আগে থেকেই আমি জানি। আমারও অনেক খারাপ লাগে তার সাথে কথা না বললে। সোমাইয়া কান্না করতে করতে বলল, তুমি আমাকে একবারও বলতে পারোনি তুমি বিপদে আছো। কুত্তা, তোকে আজ মেরেই ফেলবো। আপনাদের আগেই বলে রাখি, সোমাইয়া অনেক রাগী মেয়ে। বলার সময় তো পাইনি, কি থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারিনি। তাই বলে আমাকে একবারও বলতে পারলে না? আচ্ছা সরি, তোমাকে সব বলবো, সেই জন্যই তোমার সাথে আজকে দেখা করলাম। আন্টি কেমন আছে? ওনার সাথে কথা হয়েছে তোমার? না, রহিম চাচার সাথে আজকে দেখা করতে হবে। এখন কি করবা তুমি? কিছু একটা করতে হবে। এরপর আরো কিছুক্ষণ সময়ের সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে নিলাম। তারপর টিভি অন করে নিউজ দেখলাম। সব জায়গায় এই একই বিষয় নিয়ে তর্ক চলছে। তারপর কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। অপরদিকে রহিম চাচা ফ্যাক্টরিতে কাজ করছিল, তখন রাতুলের মা বললেন, রহিম ভাই, একটু এদিকে আসবেন। হ্যাঁ, আইতাছি। রহিম রাতুলের মায়ের কাছে গেলেন। কি বলবেন বলেন, আমার কাজ আছে। রাতুলের কোনো খোঁজ খবর নাই, সে এখন কোথায় আছে? সে তার বন্ধুর বাসায় আছে, চিন্তা করিয়েন না, সে ভালাই আছে। ভালো থাকাই ভালো। দোয়া করি আমার ছেলে যেন এই বিপদ থেকে মুক্তি পায় তাড়াতাড়ি। ওপরওয়ালার উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। রহিম চাচা আর কিছু না বলে কাজে চলে গেলেন। এইদিকে আমি ঘুম থেকে উঠেই দেখলাম রাসেল বাসায় চলে আসছে। আমি তাকে বললাম, কিরে রাসেল, আজ এত তাড়াতাড়ি চলে আসলি? ভালো লাগছে না রে ভাই, তাই চলে আসলাম। ওহ, যা খেয়ে নে, আমি একটু বাসায় যাব। মায়ের কথা অনেক মনে পড়ছে। কি, তুই বাইরে যাবি? জানিস তো বাইরে কি অবস্থা তোকে নিয়ে? তুই বাইরে যেতে পারবি না। আরে, বাইরে না গেলে কিভাবে এই রহস্যের সমাধান করব? আমাকে তো যেতেই হবে। তাহলে আমিও যাব। না রে, তুই আমার জন্য অনেক কিছু করেছিস, আর তোকে বিপদে ফেলাতে পারবো না আমি। না, আমি যাব। তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে আমি একা ছাড়তে চাই না। আচ্ছা, চল তাহলে। এরপর রাসেল আর আমি খেয়ে নিলাম। তারপর আমি আর রাসেল বাসায় চলে গেলাম। বাসায় মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফ্যাক্টরিতে গেলাম। রহিম চাচা কাজ করতেছে। আমি যেয়ে বললাম, কেমন আছেন রহিম চাচা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। বাবা, তুমি কেমন আছো? সব ঠিকঠাক আছে তো? জি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। ফ্যাক্টরি দেখাশোনা ভালো করে করছো তো? হ্যাঁ বাবা, আমি থাকতে ফ্যাক্টরির কিছুই হবে না, তুমি চিন্তা করিও না। হ্যাঁ চাচা, আপনার উপর আমার ভরসা আছে। হ্যাঁ বাবা।
চাচা, তাহলে আজ আসি। জানেন তো কেমন অবস্থা। আচ্ছা বাবা, তুমি চিন্তা করিও না। আমি আর রাসেল ওখান থেকে চলে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আমি আর রাসেল ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে থাকলাম। এরপর রুমে এসে দেখি সুমাইয়া প্রায় 10 বার মিসড কল দিয়েছে। আমি তাকে কল দিতে যাব, তখনই সে আবার কল দিল। আমি কল রিসিভ করে কথা বলতে থাকলাম। কিছুক্ষণ কথা বলার পর রাতে খেতে গেলাম। আপনারা ভাবছেন সুমাইয়া আমার নাম্বার কই পেল? আসলে সেই দিন পার্কে তাকে নাম্বার দিয়ে এসেছিলাম। রাতে খেয়ে শুয়ে পড়লাম। অপরদিকে রহিম চাচা আবার সেই অপরিচিত লোকটার কাছে গেলেন। চাচা, কি অবস্থা রাতুলের? ভালোই আছে, কিন্তু খুনের বিষয় তো, তাই একটু বেশি চিন্তায় আছে। সমস্যা নেই, আপনি শুধু তাদের খেয়াল রাখবেন আর তাদের সব খবর আমাকে দেবেন। চাচা শুনুন, হ্যাঁ বাবা, বলো। কাল সকালে আরো একটা নিউজ দেখতে পারবেন। তার মানে আরো একটা হতে চলেছে? সময় হলেই দেখতে পারবা। আচ্ছা, তাহলে আমি আসি আজ। যাও, সাবধানে থাকবেন। রহিম চাচা ওইখান থেকে চলে আসলো। এইদিকে আমি আর রাসেল রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাসেল ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছে না। কে আছে এর পেছনে? কে এসব করতে পারে? ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় একটা বিষয় আটকে গেল। মা আমাকে বলেছিল, রহিম চাচা মাকে বলেছিলেন আমি রাসেলদের বাসায় ভালো আছি, কিন্তু আমি যে রাসেলদের বাসায় আছি সেটা তো আমি, রাসেল আর আন্টি ছাড়া কেউই জানে না। তাহলে রহিম চাচা কিছু একটা লুকিয়েছে। আগামীকাল রহিম চাচাকে বলতে হবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে টিভি অন করতেই দেখলাম আবার আরো একটি খুন হয়েছে। ব্যাস, আর এমন হতে দেওয়া যাবে না। রহিম চাচাকে আজকেই বলতে হবে। রহিম চাচাকে আজকেই বলতে হবে। নিশ্চয়ই রহিম চাচা কিছু তো জানে। সকালে আমি আর রাসেল খেয়ে নিলাম। রাসেলকে আজকে অফিসে যেতে দিলাম না। খাবার খাওয়ার পর রাসেল বলল, কি করবি এখন? রহিম চাচা যদি সত্যি কিছু জানে তাহলে তো সরাসরি বলবে না, কিছু একটা করতে হবে আমাদের। হ্যাঁ শোন, তোকে কি কি করতে হবে। এরপর আমি রাসেলকে সবকিছু বুঝিয়ে দিলাম। রাসেল আমাদের বাসায় চলে গেল, আর আমি সোমাইয়ের কাছে চলে গেলাম। সোমাইয়াকে আমি কল দিয়ে পার্কে আসতে বলেছিলাম, তাই সে পার্কে আসছে। আমি সোমাইয়াকে সব বললাম। তারপর সোমাইয়া বলল, রাতুল, তোমার সন্দেহ যদি ভুল হয় তখন? আমার সন্দেহ ভুল হবে না, কিন্তু যদিও ভুল হয় তাহলে কেউ বুঝবে না। তুমি চিন্তা করিও না। আমার কিন্তু ভয় করছে। ভয় করিও না, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এখন আমাকে কি করতে হবে? তুমি শুধু আমার মায়ের দিকে খেয়াল রাখিও। আচ্ছা, আমি তাহলে তোমার বাসায় যাই। তোমার সাথে আমিও যাচ্ছি। এরপর আমি আর সোমাইয়া মায়ের কাছে চলে আসলাম। এদিকে রাসেল মাকে সব বুঝিয়ে বলেছে। আমি তাদের কাছে যেয়ে বললাম, সব ঠিক আছে তো? তুই চিন্তা করিস না। সোমাইয়া, তুমি মায়ের কাছে থাকো। আর রাসেল, প্ল্যান অনুযায়ী তুই রহিম চাচাকে যেয়ে বল মা খুব অসুস্থ, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। ওকে। হুম। আর আমি রহিম চাচাকে ফলো করব। সবাই প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিল। রাসেল রহিম চাচাকে সব বলল। চাচা, আপনি এখন ফ্যাক্টরিতে যান, আমি চাচিকে দেখছি। চাচা। রহিম চাচা হাসপাতাল থেকে বেরিয়ে পড়তেই আমি তাকে ফলো করা শুরু করলাম। আমি অনেক অবাক হয়ে গেলাম। রহিম চাচা ফ্যাক্টরির দিকে না যেয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। আমার আস্তে আস্তে সন্দেহ আরো বেশি হতে লাগলো। রহিম চাচাকে ফলো করতে করতে একটা গোডাউনের ভেতর চলে আসলাম। রহিম চাচা গোডাউনের ভেতরে একটা রুমের ভেতর চলে গেল। আমি রহিম চাচার পেছনে যেতে লাগলাম। রুমের ভেতর রহিম চাচা যাওয়ার পর কারোর সাথে কথা বলা শুরু করলো। আমি দরজার বাহির থেকে সব শুনছি। বাবা, একটা খবর আছে। কি খবর চাচা? রাতুলের মা অনেক অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে। কি হয়েছে ওনার? জানি না, তবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসেল রাতুলের মায়ের পাশে আছে। আপনি সবা? পুরোটা বলার আগেই আমি পেছন থেকে সেই লোকটাকে মাথায় আঘাত করলাম। সে মাটিতে পড়ে গেল, কিন্তু অজ্ঞান হয়নি। আমাকে দেখে রহিম চাচা ভয় পেয়ে গেলেন, কিন্তু সেই ভয় পাইনি। সে মাটি থেকে উঠতেই তাকে দেখে আমি তো পুরোই অবাক হয়েছি। আরে, এ তো দেখতে ঠিক আমার মতো। আমি তাকে আবার মারতে যাব, ঠিক তখনই রহিম চাচা আমাকে আটকে দিল। আমি জোরে ধমক দিয়ে বললাম, বেঈমান, আপনাকে আমি বিশ্বাস করে এনেছিলাম, আর আপনি এভাবে ঠকালেন। ছি! আমাকে রাগান্বিত দেখে সেই লোকটি বলল, আরে ভাই, শান্ত হও।
এত উত্তেজিত হচ্ছ কেন? তুই চুপ কর। তোর জন্য আজ আমি পালিয়ে বেড়াচ্ছি। আমাকে এত রাগান্বিত দেখে রহিম চাচা আমাকে একটা জোরে থাপ্পড় মারলেন এবং জোরে জোরে বললেন, তুমি যারে মারতে যাচ্ছ সে আর কেউ না, সে তোমার ভাই, আপন ভাই। আমি অবাক হয়ে আর রাগান্বিত হয়ে বললাম, আমাকে এখন মিথ্যা কথা বলছেন তাই না? আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। রহিম চাচা একটা ব্যাগ থেকে কিছু কাগজপত্র বাহির করলেন, তারপর বললেন, এই দেখো তোমাদের মেডিকেল রিপোর্ট। আমি মেডিকেল রিপোর্ট দেখে অবাক হয়ে গেলাম। সব তো ঠিকঠাক আছে, তাহলে সত্যি কি সে আমার ভাই? আমি তার দিকে তাকিয়ে থাকলাম। রহিম চাচা বললেন, হ্যাঁ, সে তোমার ভাই, রাহুল চৌধুরী। চৌধুরী মানে? শোনো তাহলে, তোমার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। গরিব দুঃখীদের তিনি সাহায্য করতেন, কিন্তু তার পার্টনার এটা সহ্য করতেন না এবং তোমার বাবার সম্পত্তির উপর তার অনেক লোভ ছিল। তাই তুমি জন্ম হওয়ার দিন তোমার বাবার পার্টনার এবং তার কিছু লোক মিলে তোমার বাবা মাকে মেরে ফেলে, কিন্তু আমি তোমার ভাই রাহুলকে নিয়ে পালিয়ে যাই আর তোমাকে একটা নার্সের কাছে দিয়ে যাই। আর সেই নার্সটা আর কেউ না, তোমার বর্তমান মা। তারপর থেকে তোমাকে আমি সবসময় দেখতাম। আমি শুধু অবাক হয়ে সব শুনছিলাম। পেছন থেকে মা বলে উঠল, হ্যাঁ রাতুল, রহিম চাচা সব সত্যি বলেছেন, আর এইসব কিছু আমি অনেক আগে থেকেই জানতাম। হ্যাঁ, আর তুমি যে এখানে তোমার প্ল্যান অনুযায়ী আসছো সেটা একদম না। এখানে তুমি আমাদের প্ল্যান অনুযায়ী আসছো। আমি কিছু না বলে রাহুলকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ক্ষমা করে দাও ভাই, আমি তোমাকে ভুল বুঝে মেরেছি। আরে তুমি যদি আমার ভাই না হতে তাহলে এখানে আরেকটা খুন হইতো। এখন সবাই কি করবা? তেমন কিছু না, পুলিশের কাছে সব সত্যি বলে দিব, তুমি চিন্তা করিও না। ভাইয়া, আমি তোমাকে হারাতে চাই না। চলো আমরা সবাই পালিয়ে অনেক দূরে চলে যাই। না, আমি যেটা করি সেটা আইনত অন্যায়, তাই আমি পুলিশকে সব বলে দিব। আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক। আর সুমাইয়া অনেক ভালো মেয়ে, তাকে বিয়ে করে সুন্দর একটা সংসার শুরু করে দাও। রাহুল সুমাইয়ার কাছে যেয়ে বলল, সুমাইয়া, হয়তো আমাকে তুমি এখন চিনলে, কিন্তু আমি তোমাকে অনেকদিন ধরে চিনি। তুমি অনেক ভালো মেয়ে। রাতুলকে কখনো কষ্ট দিও না, রাতুল অনেক ভালো ছেলে। ভাইয়া। এরপর রাহুল পুলিশের কাছে সব সত্যি বলে দিল। রাহুলের 10 বছরের জেল হলো। আর আমি সোমাইয়াকে বিয়ে করে আমরা সবাই আবার আগের মতো সুখে থাকতে লাগলাম। সমাপ্ত।